ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সুলতানকে ম্যান অব এশিয়া ঘোষণা করেছে। লন্ডনে ইন্টারন্যাশনাল বায়োগ্রাফিক্যাল সেন্টারের ম্যান অব অ্যাচিভমেন্ট গ্রন্থে সুলতানের জীবনী ও ছবি ছাপা হয়েছে। ঢাকায় বিচিত্রা পত্রিকায় হাসনাত আব্দুল হাইয়ের সুলতান উপন্যাস বের হয়েছে। সারা জাগানো বিখ্যাত সেই উপন্যাস সুলতানকে জাতির সামনে মহানায়ক হিসেবে দাঁড় করিয়েছে। ৭৬-এর পর স্বেচ্ছার নির্বাসিত এবং লোকচক্ষুর অন্তরালে ডুব দিয়ে থাকা সুলতান ৮০-র দশকে বাংলাদেশে আবার আলোচনার বরপুত্রে পরিণত হলেন। চারদিকে ডাক বাজল গুড় গুড় করে। সরকারের টনক নড়ে উঠল, চুপ করে থাকা কেলেঙ্কারি হয়ে যায়। শিল্পকলা একাডেমির আবাসিক শিল্পী মনোনীত হলেন সুলতান, আর নড়াইল থাকা চলে না। ঢাকা যেতে হলো। নানা নিয়মকানুন মেনে চলতে হবে এখন থেকে। ছিন্ন হবার আকাঙ্ক্ষায় মত্ত থাকেন যিনি, তিনি মেনে চলবেন নিয়মকানুন। মাসে মাসে ৭,০০০ টাকা করে পাবেন। ২,৫০০ টাকা শিল্পকলা একাডেমির বাসা ভাড়া বাবদ কেটে রেখে দেবে। তার বদলে শিল্পকলা একাডেমিকে ৪টা করে ছবি দিতে হবে। তাছাড়া দেশের ৬টি বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমিতে বছরে ১টি করে বক্তৃতা দিতে হবে। যদিও কোনো প্রতিষ্ঠান কখনই তাকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানায়নি। সংস্কৃতি মন্ত্রণালয়ের কিছু নিয়মকানুন আছে, শিল্পকলা একাডেমিকে তা মেনে চলতে হয়। প্রতি মাসে নিয়মমাফিক ছবি সরবরাহ না দিলে মাসিক ভাতা পাবেন কি করে? কিন্তু নিয়ম মেনে ছবি আঁকবে কেন শিল্পী? শিল্পীর তো স্বাধীন থাকার কথা। ছকবাঁধা জীবন তার জন্য নয়। সুলতান ছবি দেন না, ভাতা বন্ধ হয়ে গেল। ঢাকা থেকে পালিয়ে নড়াইল এসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। দরকার নেই বাবা রেসিডেন্ট আর্টিস্ট হওয়ার, তোমরা অন্য কাউকে বানাও। শিল্পকলা একাডেমি তাকে চিঠি দিয়ে জানিয়েছে, চুক্তিমতো কাজ না করায় রেসিডেন্ট আর্টিস্টের চাকরি নবায়ন করা সম্ভব নয়। এ ব্যাপারে তার পদকে চাকরি হিসেবে গণ্য করায় তিনি বলেন, একজন শিল্পী চাকুরে হতে পারে না। আমি দুঃখ পেয়েছি, নিজেকে অপমানিত বোধ করছি। রেসিডেন্ট আর্টিস্ট পদ নবায়ন করা হলেও আমি আর শিল্পকলা একাডেমিতে পা রাখব না। তিনি আরও বলেন, আমি ফ্রিল্যান্সার আর্টিস্ট, আমি তো চাকরি করি না। তাছাড়া আমন্ত্রণ না জানালে আমি বক্তৃতা করব কিভাবে? শিল্পকলা একাডেমির ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি মাপের ছবির ফরমাইশ প্রসঙ্গে বলেন, এ মাপের ছবি কোনো ভদ্রশিল্পী আঁকে না। সুলতান নড়াইল আছেন, নানা রকম ঝুট ঝামেলা চলছে। এতদিনে হিন্দু বিধবা রমণীর সঙ্গে ঘর করা নিয়ে চারদিকে কানাকানি হতো। ইদানিং পদ্ম আর বাসনাকে নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। ওরা স্কুলে পড়ছে, ছবি আঁকা শিখছে, প্রতিবেশীদের এসব একদম সহ্য হচ্ছে না। রাত্রে বাড়িতে ঢিল ছুঁড়ে মারে। স্কুলে যাবার পথে মত্তব্বাজদের লেলিয়ে দেওয়া যুবকরা তুলে নিয়ে যাবার হুমকি দেয়। এরকম নানা রকম অত্যাচারে সুলতান যখন নির্বিকার, এ সময় দেশি বিদেশি অনেক লোকজন আসা যাওয়া করতে লাগলো কুড়িগ্রামে। একদিন কয়েকজন বিদেশি নড়াইলের রূপগঞ্জ হাটের ভেতর দিয়ে হেঁটে আসছেন। কয়েকজন লোক সঙ্গে করে তারা কলেজ হোস্টেলের দিকে যাচ্ছেন। তাদের কথাবার্তা কিছুই বোঝা যায় না। নিজেদের মধ্যে কি সব বলাবলি করে হাসেন। নড়াইলের লোকজন পেলেই ইংরেজিতে কি যেন জিজ্ঞেস করেন। হাটে তখন ইংরেজিতে কথা বলার মতো লোক ছিল না। তাই সঙ্গে করে স্থানীয় কৌতূহলী লোকেরা ওদের কলেজ হোস্টেলের দিকে নিয়ে যাচ্ছে। কলেজের ছাত্ররা বুঝতে পারল এরা সুদূর পশ্চিম জার্মানি থেকে এসেছেন সুলতানের সঙ্গে দেখা করতে। সুলতান এলেন, তাদের সঙ্গে ইংরেজিতে অনর্গল কথা হলো। লোকজন অবাক বনে গেল। লাল মিয়া বড় উঁচু দরের মানুষ হে। সুলতান বলেন, ইউরোপে প্রদর্শিত গ্যালারি থেকে ঠিকানা নিয়ে চলে এসেছেন। এরা
নড়াইলে শিল্পীকে দেখতে এবং স্ট্রোক পেইন্টিং সম্পর্কে ধারণা নিতে। কারণ পৃথিবীতে ভ্যান গগের পর একমাত্র সুলতানই স্ট্রোক পেইন্টিং করেন। ওরা প্রকৃতই শিল্প ও শিল্পীর সমজদার। এদিকে নড়াইলে ছড়িয়ে গেল সুলতান যে সে লোক নয়, তার কাছে বিদেশি সাহেবেরা আসে, ইংরেজিতে ঘন্টার পর ঘন্টা কথা বলে। কয়েকদিন বাদেই গোয়েন্দা বিভাগের লোকজন বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। প্রাথমিকভাবে এলাকার লোকজন ও বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করে গেল, এত সব লোকজন এখানে কেন আসে, বিদেশিরা এসেছিল কি জন্যে। কেন্দ্রীয় গোয়েন্দা অধিদপ্তর থেকে হঠাৎ একদিন চিঠি এলো, ঢাকায় ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় দপ্তরে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুলতান বলেন, দেখেন দেখি এই বয়সে কি সমস্যা।